গোপাল গ্রামের এক দরিদ্র কৃষক। আশা ছিল এবার ভালো লাভ হবে, তবে এবার বর্ষায় সব আশা ভঙ্গ হলো তার। দেখ নবীন, এবার ফসলের যা অবস্থা, তাতে চিন্তায় রাতে ঘুম আসছে না। ঠিক বলেছ গোপালদা। যে হারে বর্ষা শুরু হয়েছে, তাতে সব ফসল জলের তলায় তলিয়ে যাবে। এত খাটাখাটনি আর বিনিয়োগে সব বুঝে বৃষ্টিতেই না ভেসে যায়। এই মাঠের দিকে তাকালে বুক ফেটে যায়। এভাবে চললে না খেয়ে মরতে হবে। ভগবানই জানেন আমাদের কপালে আর কি কি কষ্ট লেখা আছে। সাবিত্রী, সর্বনাশ হয়ে গেছে, একবার বাইরে এসে দেখে যাও। সাত সকালে কি হয়েছে গো? এত চিৎকার করছো কেন? আমাদের সামনের ওই হলদে সরিষার ক্ষেতটা পুরো জলের তলায় তলিয়ে গেছে। হোমা, সে কি কথা? কাল রাতেও তো সব ঠিকঠাক ছিল। কালকের অঝোর বৃষ্টিতে সব শেষ হয়ে গেল, একটা গাছও আর বেঁচে নেই। এখন আমাদের কি হবে? এই সরিষা বেচেই তো দেনা শোধ করার কথা ছিল। লাভের আশা তো দূরে থাক, ঘরের চাল তোলার পয়সাটুকু আর রইল না। কপালটাই আমাদের মন্দ। সারা বছরের খাটাখাটনি এক রাতেই জলে ভেসে গেল গো। নবীন ও গোপাল মিলে সর্ষেগুলো জল থেকে তোলার চেষ্টা করছে। নবীন, আর টেনে লাভ নেই, কাদার জলের তলা থেকে এই পচা গাছগুলো তোলা অসম্ভব। আমি হাল ছাড়তে পারছি না গোপালদা। এই সরিষার ওপরে আবার সব ভরসা ছিল। বৃথা চেষ্টা করিস না, শরীরে জোর খাটিয়ে লাভ নাই রে, জল সবটুকু গিলে খেয়েছে। আবার অসুস্থ মা ঘরে আছে। ভেবেছিলাম ফসল বেচে এবার চিকিৎসা করাবো। তোকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না, নিয়তির কাছে আমরা বড় অসহায়। মায়ের ওষুধ কেনার টাকাটাও জোগাড় করতে পারবো না। আমি এখন কার কাছে হাত পাতবো? তুই ভেঙে পড়িস না নবীন। আমার মার ধুঁকতে থাকা মুখটা মনে পড়লে বুকটা একেবারে ফেটে যাচ্ছে। শান্ত হ ভাই, শান্ত হ, একটু ধৈর্য ধর। বিপদ যখন এসেছে তখন সামলানোর পথ নিশ্চয়ই বের হবে। মা, শিগগির বাইরে এসে দেখো আমাদের বাড়ির চারপাশে কত জল জমেছে। সাবধানে থাকিস মা, এই পচা জলে পা দিস না একদম। মা দেখো, ওই যে সরিষা গাছগুলো ডুবে আছে, ওগুলোতে সাদা সাদা ঝিনুক ঝুলে আছে। ওগুলো জলের টানে ভেসে এসেছে রে পূজা, এখন অনেক ঝিনুক পাওয়া যাবে। মা, তুমি ঝিনুকগুলো আমাকে তুলে দাও না, আমি ওগুলো দিয়ে খেলা করব। তুই দাঁড়া, আমি শাড়িটা গুটিয়ে গিয়ে ওই কটা ঝিনুক তুলে আনছি। ঝিনুকগুলো তুলে আনার পর ঝিনুকগুলো নিয়ে খেলা করতে শুরু করে। তবে সে দেখতে পায় ঝিনুকের মধ্যে কি যেন চকচক করছে। কি নিয়ে বসে আছিস রে পূজা? দেখি ওটা কি এমন জিনিস। বাবা দেখো, ঝিনুকের পেটের ভেতর থেকে কেমন রোদে আলোর ঝিলিক দিচ্ছে। আরে ওটা কিছুই না রে মা, সামান্য ছোট পাথরের টুকরো বা বালির দানা হবে। কিন্তু এটা তো হীরের মতো চিকচিক করছে বাবা, অনেক সুন্দর লাগছে দেখতে।
আর জলজ ঝিনুকের ভিতর কত কি থাকে, ওটা নিয়ে মেতে থাকিস না, হাত ধুয়ে নে। না বাবা, আমি এটা হারাবো না। এটা আমার সব থেকে দামি খেলনা হবে। তুইও যেমন, সামান্য জিনিসকে কি মূল্যবান ভাবছিস? তুই বরং ঝিনুকগুলো নিয়ে খেল। ঝিনুকগুলো অন্ধকারে চকচক করছে। গোপাল দেখে অবাক হয়। সাবিত্রী, একবার ঘরে এসো তো, দেখো পূজার কুড়িয়ানা ঝিনুকগুলো অন্ধকারে কেমন জ্বলছে। হোমা, তাই তো, এগুলো তো সাধারণ পাথর বলে মনে হচ্ছে না গো। আমিও তাই ভাবছিলাম। দাঁড়াও, প্রদীপের কাছে নিয়ে গিয়ে একটু ভালো করে পরীক্ষা করে দেখি। কি দেখলে? ওগুলো কি সত্যি মূল্যবান কোনো কিছু? সাবিত্রী, আমার চোখ যা দেখছে তা যদি সত্যি হয়, তবে এগুলো আসল মুক্তা পাথর। তুমি ঠিক বলছো তো? আমাদের কপাল কি তবে সত্যি ফিরতে চলেছে? হ্যাঁ, ভগবান আমাদের সহায় হয়েছেন। এই মুক্তাগুলো বিক্রি করলে আমাদের সব অভাব মিটে যাবে। যে ফসল ডুবে যাওয়ায় আমরা কেঁদেছিলাম, সেই জলই আমাদের ঘরে সম্পদ এনে দিল। পরদিন গোপাল সেই মুক্তাগুলো নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। নবীন, শোন, একটা আশ্চর্য খবর আছে। এই দেখ আমার হাতে কি। এগুলো তো পাথর মনে হচ্ছে, কিন্তু এমন ভাবে জ্বলছে কেন গো গোপালদা? এগুলো পাথর নয় রে, এগুলো আসল মুক্তা। কাল রাতে ঝিনুকের ভিতর পেয়েছি। বলো কি? তুমি তো তবে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবে। শোন নবীন, তুই একটা মুক্তা রাখ, এটা বিক্রি করে তোর মায়ের চিকিৎসা করা। না 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 না, এত দামি জিনিস আমি নিতে পারবো না। তুমি এটা নিজের কাছেই রাখো। তুই আমাকে বড় ভাই মনে করিস তো? তবে এই উপরটা ফিরিয়ে দিস না। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মা এবার সুস্থ হয়ে যাবে। এখন ওসব কথা রাখ, তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোর মায়ের ব্যবস্থা কর। আচ্ছা, এত বড় কারবার, হ্যাঁ? এই মুক্তার ওপর আমার নজর তো দিতেই হচ্ছে। সাবিত্রী ও পূজা সরিষার ক্ষেতে কাজ করছে। গোপাল সেখানে গিয়ে উপস্থিত হয়। এ কি সাবিত্রী, তোমরা রোদের মধ্যে কাদা মেখে করছোটা কি ক্ষেতের মধ্যে সব? দেখো, আমি আর পূজা মিলে বাকি সরিষা গাছগুলো এক জায়গায় জড়ো করছি। বাবা, আমরা এগুলো দিয়ে ঝিনুক চাষের জায়গা বানাচ্ছি, যাতে আরো অনেক মুক্তা পাওয়া যায়। কিন্তু মা, ঝিনুক তো নদীর জল থেকে এমনি ভেসে আসে, এভাবে কি আর মুক্তা হয়? তুমি বুঝবে না গো, পূজা বলছে ঝিনুকগুলোকে এখানে থাকতে দিলে তারা আরো বড় হবে। মা ঠিক বলেছে বাবা, আমি সবকটা ঝিনুক যত্ন করে রাখবো, যাতে আমরা অনেক ধনী হই। তোমাদের বুদ্ধি দেখে তো আমি অবাক। দাও, তাহলে আমিও হাত লাগাই। ভগবান যখন একবার পথ দেখিয়েছেন, তখন পরিশ্রম করতে আমাদের ভয় কিসের? অন্যদিকে কানাইবাবু সমস্ত মুক্তা হাতিয়ে নেওয়ার জন্য নবীনকে লোভ দেখায়। কিরে নবীন, ওই একটা মুক্ত নিয়ে কতদিন চলবি? আমার সাথে হাত মেলালে তুই অনেক মুক্তা পাবি। কানাই বাবু, আমি গোপাল দাদার সাথে বেইমানি করতে পারবো না। উনি আমার বড় ভাই। আরে তুই তো বোকা, গোপাল সব মুক্তা নিজের কাছে সরিয়ে রেখেছে, তোকে শুধু দয়া দেখাচ্ছে। সত্যি কি তাই? কিন্তু আমাকে তো উনি মায়ের চিকিৎসার জন্য এটা দিয়েছেন। বিশ্বাস কর, ওর ঘরে আরো অনেক মুক্তা আছে। আমার কথা মতো কাজ করলে অর্ধেক তোর হবে। আমাকে এখন কি করতে হবে তবে? মা অনেকদিন অসুস্থ, টাকার বড় দরকার। কয়েকদিন পর সুযোগ বুঝে গোপালের ঘর থেকে সব মুক্তা চুরি করবি, কথা দিচ্ছিস তো?
আমি রাজি। তাহলে কয়েকদিন পরে ওগুলো নিয়ে আসবো। এই তো বুদ্ধিমানের মতো কাজ। তাহলে আমাদের পরিকল্পনা একদম পাক্কা। গোপালদা, তুমি আমায় ক্ষমা করে দাও। লোভে পড়ে আমি তোমার সাথে বেইমানি করতে যাচ্ছিলাম। কি হয়েছে রে নবীন, তুই এভাবে কাঁদছিস কেন? পরিষ্কার করে বল তো। কানাই বাবু আমাকে ভুল বুঝিয়েছিল। আমি কথা দিয়েছিলাম তোমার সব মুক্ত চুরি করে তাকে দেব। কানাই বাবুর মতো লোকের পাল্লায় পড়লি তুই? আমি তো তোকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করি। আমি খুব বড় ভুল করেছি গো। মায়ের চিকিৎসার চিন্তায় মাথায় কাজ করছিল না। তুই সব সত্যি বলছিস, এটাই বড় কথা। আমি তোকে ক্ষমা করে দিলাম। তুমি কত বড় মনের মানুষ তা আমি আবারও বুঝলাম। কানাইবাবু কিন্তু খুব শিগগিরই চুরির জন্য আমায় চাপ দেবে। তুই একদম ভয় পাস না। এখন আমরা দুজনে মিলে ওর ফোন দিয়ে সব ভেস্তে দেব। রাতে কানাইবাবু ও নবীন মিলে ঝিনুক চুরি করতে গোপালের বাড়ির সরিষা খেতে হাজির হয়। এই তো সুযোগ নবীন, তুই ওপরে থাক, আমি নিচ থেকে মুক্তগুলো নিয়ে আসি। আচ্ছা কানাইবাবু, আপনি সাবধানে নামুন, জলটা কিন্তু বেশ গভীর। কানাইবাবু নামতেই তার পশ্চাৎ দেশে কাঁকড়া কামড়ে দেয়। ওরে বাপরে, এ কি, আমার পেছনে কিসে কামড়ালো রে? ওটা বোধহয় মুক্তার পাড়া কানাইবাবু, আপনি আরো একটু গভীরে যান। কাঁকড়া কানাইবাবুর সারা শরীর কামড়াতে থাকে। ওরে মারে, মরে গেলাম রে, আমার সারা শরীরে কাঁকড়াগুলো চিমটি কাটছে, বাঁচাও। কি হলো কানাইবাবু, চুরির বদলে কি এখন আপনার কাঁকড়া ধরা শখ হলো? মুক্তার লোভে আপনি তো পুরো কাঁকড়ার গর্তেই ঢুকে পড়েছেন। ওরে তোদের পায়ে ধরি, আমার জল থেকে তোল, আমার পশ্চাৎ দেশ তো একবারে কামড়ে ফুরিয়ে দিল রে, আমি আর কখনো চুরি করব না। ওভাবে চিৎকার করে লাভ নেই কানাইবাবু। পাপের ফল তো একটু চিমটি খেতেই হবে।